মনে পড়ে জীবনের প্রথমে স্যার শব্দটার সঙ্গে পরিচয় স্কুলের ক্লাসে। এরপর শব্দটার প্রয়োজন পড়ে কলেজে ও ধীরে ধীরে সময়ের প্রবাহে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসকে ডাকতে হবে। পরে বুঝেছি শব্দটা সমাজের যে কোনো মানুষকে সম্মান দিয়ে সম্বোধন করতে ব্যবহার করা যেতে পারে। তবে আজ জীবনের এতগুলো বছর পেরিয়ে এসে শব্দটা যে নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে প্রয়োজন পড়বে তা হয়তো কেউই সত্যি কেউ ভাবতে পারেনি। ইদানিং স্যারের সঙ্গে মানে SIR অধিক ব্যবহৃত শব্দগুচ্ছ যথা BLO, এনুমারেশন, এপিক, BLA ইত্যাদি সম্বন্ধে আপনাদের কি মতামত? আজকের পর্বে জানা যাবে পরিবারের নতুন সদস্যরা কি নতুন পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে পেরেছে, অযাচিতভাবে উপস্থিত হয়েও অ্যাসোসিয়েশনের সভাপতি কি নিজের বক্তব্য পেশ করতে সক্ষম হয়েছে, মঞ্জু কি মন্ত্রীমশাইয়ের স্নেহভাজন হতে সক্ষম হয়েছে, মন্ত্রীমশাই রমার কাছে কি চেয়েছে। উত্তর পেতে হলে শুনতে থাকুন ঠিকাদারের বইয়ের 11 পর্ব। তবে ধারাবাহিকতার প্রয়োজনে চ্যানেলের ভিডিও বিভাগে গিয়ে আগের 10টা পর্ব শুনে নেওয়াটা একান্তই বাঞ্ছনীয়। শোনা যাক আজকের গল্প ঠিকাদারের বউ 11 পর্ব। এদিকে টিভির পর্দায় দেখা গেল ক্যামেরা প্যান করে মঞ্চে উপবিষ্ট মন্ত্রী মহোদয়ের মুখ ক্লোজ আপে নিচ্ছে। টিভির পর্দা জুড়ে মন্ত্রী মহোদয় এক ক্ষিপ্ত বুলডগের রূপ ধারণ করেছেন। হলে কি হয়, নেপথ্যে প্রেসিডেন্ট ভাষণ কিন্তু থামাচ্ছে না। তিনি বলে চলেছেন, আপনারা বুঝুন যে এই পুজো কমিটিদের পোয়াবারও কি করে হয়েছে। সরকারি অনুদানে ঝাঁপি তো রয়েছে, এছাড়া একজন MLA বা MP কোনো পুজোর কমিটির পিতা বা পিতামহ হলে তো আর কথাই নেই। তাদের সরকারি ফান্ডের কিয়দংশ পুজো ফান্ডে গেলেই তো ব্যাস কেল্লা ফতে। প্যান্ডেলের 3 দিক খোলা থাক আর 6 দিক, কর্পোরেট স্পন্সরশিপ তো আর বাদ যাবে না। সুতরাং পুজো কমিটি মেম্বারদের বাংলাদেশের ইলিশ বাজারে এলে পৌঁছলে তো আর হা হুতাশ করতে হবে না। আমরা মানে আপনি আমি খুঁজবো কোন বাজারে 200 টাকা দামের কিলো দরে 250 গ্রামের খয়রা মাছ মিলছে, আর একটা মাছকে দুভাগ করে ভেজে কড়াইয়ে লেগে থাকা তলানি পোড়া তেলে গরম ভাত ফেলে কড়া মুছে নুন কাঁচা লঙ্কা দিয়ে খাবো আর রাত অবধি ঢেকুর তুলব। শেষ রাতে ঘুম ভাঙলে অ্যান্টাসিডের ডোজ তো আছেই। প্রেসিডেন্টের গলায় তখন শ্লেষাত্মক সুর। আবার দেখা গেল ক্যামেরা সারা প্যান্ডেল ঘুরতে ঘুরতে একেবারে মন্ত্রী মহোদয়ের দিকে তাক করে দাঁড়িয়ে পড়েছে। তার শরীরের ভাষা কিন্তু বলছে যে এবার একটা কিছু অঘটন ঘটতে চলেছে। প্যান্ডেলেও একটা মৃদু আলোড় লক্ষ্য করা যাচ্ছে। প্রেসিডেন্ট এবার সরাসরি মন্ত্রী মহোদয়ের দিকে তাকিয়ে প্রশ্ন রাখলেন, আজ এই শিল্পে একজন নবাগতা মহিলা হয়েও মঞ্জু দেবী যে সাহসিকতার পরিচয় দিয়েছে তা কি সরকারকে একটুও ভাবায় না? সরকারের মনে কি তার দায় দায়িত্ব সম্বন্ধে কোনো প্রশ্ন জাগায় না? এই ঢুকতে থাকা শিল্পের সঙ্গে জড়িত থাকা লাখো মানুষদের কোনো দায় দায়িত্বই কি সরকারের উপরে বর্তাবে না? আজ মঞ্জু দেবী প্রতিকৃত হয়ে যে রাস্তা দেখিয়েছে, আমাদের সবার কি উচিত নয় সেই পথে হাঁটা? নচেত এই শিল্পের ভরাডুবি হতে আর বিশেষ দেরি নেই। মঞ্জুকে দেখা গেল সে প্রেসিডেন্টের দিকে হাতের ইশারা করে বসতে বলে যেই না মন্ত্রী মহোদয়ের দিকে মাইক্রোফোনটা এগিয়ে দেওয়ার চেষ্টা করল, মন্ত্রী মহোদয় ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে উঠে হাতের ইশারা করে সবাইকে সভা ত্যাগ করার নির্দেশ দিল। সবার অনুরোধ উপেক্ষা করেও সে মঞ্চ থেকে নেমে গটগট করে হেঁটে তার গাড়ির দিকে এগিয়ে গেল। পেছনে পেছনে জনতাও ছুটল। এই সুযোগে জোনাদশেক অচেনা ছেলে মঞ্চে উঠে চেয়ার তুলে নিচে ছুটতে শুরু করলো। উপস্থিত জনতাও এই সুযোগে যে যত খুশি খাবারের বাক্স তুলে নিয়ে চৌচা করে দৌড় লাগালো। এই চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দেওয়ার বদলে উপস্থিত পুলিশ কনস্টেবলগুলো হাসি মুখে তা উপভোগ করতে লাগলো। এমত অবস্থায় ক্যামেরার বাইরে শোনা গেল সেই চেনা কণ্ঠে ডাক।
শিবু আর কেষ্টা এবারে মঞ্চে অবতীর্ণ হয়েছে। শেষে ওরাই অবস্থা সামাল দিল। এরপর টিভি চ্যানেলের প্রতিনিধি কি বলে তার শোনার অপেক্ষা না করেই রমা টিভির সুইচটা বিরক্ত হয়ে বন্ধ করে দিল। আর চোখে দেখলো মঞ্জু মিটিমিটি হাসছে। তার উদ্দেশ্য যে সফল হয়েছে তা আর বলে দিতে হবে না। কাল হয়তো এই খবরটা প্রভাত কাগজেও বেরোবে। শুরুতেই এত পাবলিসিটি পাবে মঞ্জু কিন্তু মোটেই ভাবতে পারেনি। পরের দিন বারান্দায় দড়ি বাঁধা দৈনিক খবরের কাগজটা পাকানো অবস্থায় উড়ে এসে পড়তেই সবাই প্রায় একসঙ্গে ছুটে গেল। রমা কাগজটা হাতে তুলে নিয়ে রোহানের হাতে দিয়ে বলল খবরটা খুঁজে বার করে সবাইকে পড়ে শোনাতে। সবাই খাবার টেবিলে গিয়ে টেবিলটাকে ঘিরে বসে পড়ল। রোহান বেশ কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করে অবশেষে 5-এর পাতায় খবরটা খুঁজে পেল। প্রথমে খবরটার উপর একটু চোখ বুলিয়ে নিয়ে সে বিজ্ঞের ঢঙে প্রকাশ করল তার মত। প্রথম দুটো প্যারাগ্রাফ না পড়লেও চলবে তার বক্তব্য, কারণ কালকে টিভির খবরে যা বলেছে এখানে তাই বলেছে। রমা বলল, আরে বাবা, হেডলাইনটা তো পড়ে শোনা। উত্তর এলো, ম্যারাপ শিল্পের পালে নতুন হাওয়া। তারপরে রোহান পড়তে শুরু করলো এই বলে, বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী মন্ত্রী সভাস্থল ত্যাগ করার পরপরই তার গাড়িতে বসে উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি জানান যে পূর্বে এই শিল্পের কিছু মালিক প্রতিনিধি তার সঙ্গে দেখা করেছেন এবং তাদের নানা সমস্যার কথাও জানিয়েছেন। একটি আবেদনপত্রও জমা দিয়েছেন। তিনি আরও বলেন যে এবারই প্রথম নয়, আমি যখন অন্য এক রাজনৈতিক দলের হয়ে আগের সরকারের মন্ত্রিসভায় প্যান্ডেল মন্ত্রী ছিলাম তখন এরা আমার সঙ্গে দেখা করতে এসে এদের নানা সমস্যার কথা আমাদেরকে বলেন। কিন্তু সমস্যা হচ্ছে এই যে এদের নিজেদের মধ্যেই কোনো একতা বা বোঝাপড়া নেই। এক একজন এক এক কথা বলে আর এক এক পথে চলে। সুযোগ পেলেই এরা একে অপরের পিঠে ছুরি বসাতে এক বিন্দুও দ্বিধা করে না। এছাড়া এদের জগৎটা এতই সংকীর্ণ যে এরা বিশ্বাস করে যে এই জগতে শুধুমাত্র তাদের ব্যবসাতেই সমস্যা আছে। এরা বোঝে না যে সব ব্যবসাতেই সমস্যা মাথায় নিয়ে এগিয়ে চলতে হয়। কেউ তাদেরকে লাল কার্পেট বিছিয়ে দেয় না। এদের এই নিজেদের একতা যতদিন না আসছে আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটছে, সরকার অনুদান দিয়ে তো আর কোনো শিল্পকে বাঁচিয়ে রাখতে পারে না। তাছাড়া ঠিকাদারেরা হঠাৎ নিজেদেরকে শিল্পপতি বলে ডাকলেই তো সেটা একটা শিল্প হয়ে যেতে পারে না। এরা যদি ঘরামিদের ন্যূনতম মজুরি দিতে চায়, বিপদে আপদে বা মৃত্যু হলে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে চায়, পিএফ বা ইএসআই এর সুযোগ সুবিধে দিতে চায়, তাদের পরিবারের স্বাস্থ্য বা দুর্ঘটনাজনিত বীমা করিয়ে দিতে চায়, বা ইনকাম ট্যাক্স ফাঁকি দিতে না চায়, সরকার তো আর এদেরকে মানা করবে না। এদের নিজেদের মধ্যেই কোনো মতের মিল নেই, যার ফলে যে যত বেশি অনৈতিক কাজ করে থাকে তার ব্যবসা ততই বড় হয়। এরা মিটিং করে ফুর্তি করার জন্য, মিটিং শেষ হলেই আবার যে কে সেই হয়ে যায়। আপনারাই দেখুন না এই মঞ্জু দেবী শেষ পর্যন্ত কি করতে পারেন। যদিও ওনার প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। গাড়ি ছাড়ার আগে মন্ত্রী মহোদয় জানান, জানলার কাঁচ নামিয়ে উপস্থিত সাংবাদিকদেরকে আশ্বস্ত করে বলেন যে সরকার এদের দাবি দাবা নিয়ে বিবেচনা করছে, তবে এই করোনা বহে এখনই কিছু বলা সম্ভব নয়। তাছাড়া খুব শিগগিরই দুয়ারে ম্যারাপ প্রকল্প চালু হলে সরকারি অনুপ্রেরণায় সবাই বিনি পয়সায় ছাদে প্যান্ডেল বেঁধে উৎসব করতে পারবে। অনুদান সরকার দেবে। তাছাড়াও বকেয়া 100 কোটি টাকা আদায়ের জন্য সরকার কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণের নিন্দা করে। এই বিষয়ে এক কর্মসূচি ঠিক করতে সামনের মাসে এক দল বিশেষ সভারও ডাক দিয়েছে। এরপরে তাদের 10 কিলোমিটার পদযাত্রারও কর্মসূচি রয়েছে। সুতরাং সরকার কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই, সময় হলেই সমাধান হয়ে যাবে। কাগজটা নামিয়ে রেখে রোহান বাবার দিকে তাকালো। রমা চেয়ার থেকে মাথাটা পেছনে ঝুলিয়ে চোখ বুজে তখনও ধ্যানমগ্ন হয়ে বসে রয়েছে। মঞ্জুও কেমন একটা সমাধিস্থ অবস্থায় জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। শুধু পতি স্বরবর্ণদের বিস্কুট খাওয়াতে ব্যস্ত। এদিকে রোহানের নেট প্র্যাকটিসের সময় হয়ে গেছে। সময় মাঠে পৌঁছতে না পারলে আজকাল কোচ ভীষণ গালাগালি করে। সে কাগজটা টেবিলে রেখে ধীরে ধীরে উঠে পড়ল। টেবিলে রাখা একটা কলা আর দুটো টোস্ট তুলে নিয়ে সে খেতে খেতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ওপর থেকে সরলা তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো, কিরে, আজ কত বেলায় জল খাবার পাওয়া যাবে? যদিও এখনো সবে সকাল 8টা বাজে, অন্যদিন সরলা 10টার আগে জলখাবার খাই না।
আসলে আজ বাড়িটা অপেক্ষাকৃত চুপচাপ বলে সে বুঝতে পারছে না যে জল খাবার আজ তাকে কেউ দেবে কিনা। শিবু কেষ্টা সমস্বরে ডেকে উঠে জানিয়ে দিল যে তাকে আরো কিছুক্ষণ এই জল খাবারের জন্য অপেক্ষা করতে হবে। বেলা প্রায় 12টা। মঞ্জু দোকানে একাই বসে আছে। কিছু আগামী দিনের চিন্তা ভাবনা, বাকি থাকা কাজের কথা, বাকি পড়া আদায়ের কথাগুলো সেই ভেবেচিন্তে একটা খাতায় লিখছে। ইদান্তি সবাই বাড়ি থেকে দুপুরের খাবার সঙ্গেই নিয়ে আসে। বর্ষা কেটে গিয়ে শরতের সোনালি রোদ উঠেছে। আকাশে ভেসে চলা পেঁজা তুলোর মতো মেঘ আর তাকে তাড়িয়ে নিয়ে চলা হালকা বাতাসে পরিবেশটা মনোরম হলেও মঞ্জুর মনটা আজ খুবই ভারাক্রান্ত হয়ে রয়েছে। রমা রোজকার মতোই সকালে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। প্রতি একটা চার্চের কাজ দেখতে ব্যান্ডেলে গেছে, ফিরতে দেরি হবে। রোহান কলেজ বন্ধ থাকায় বাড়িতেই অনলাইনে পড়াশোনা করছে। আর কথা মতো বাড়িতে সংসার সামলাচ্ছে পাঁচির মা। পাঁচি মানে পাঞ্চালি আর পুষ্পাকে কাছেই একটা সরকারি বালিকা বিদ্যালয়ের ক্লাস 5-এ ভর্তি করে দেওয়া হয়েছে বটে, কিন্তু ওদের ক্লাস এখনো চালু হয়নি। ঠিক আছে যে ওরা দুজনে সকালে একসঙ্গেই স্কুলে যাবে। বাড়িতে পুষ্যিদের দেখাশোনা, ছাতের গাছের পরিচর্যা, ঠাকুমার পাইকরমাস কাটা, বাড়ি ঝাড়া মোছা, রান্নায় সাহায্য করা, এসব দায়িত্ব ওদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। রবিবার করে পাঁচি গান আর পুষ্পা ছবি আঁকতে পাশের পাড়ার একটা গানের স্কুলে যায়। ওদের ওপর পরিবারের সবারই বেশ মায়া পড়ে গেছে। ওরাও কদিনে যেন বাড়ির মেয়ে হয়ে উঠেছে। সবাইকে তারা আপন করে নিয়েছে। পুষ্যিরাও ওদের এক কথায় উঠে বসে, ওদের হাতে খায়, ওদের ঘরে ঘুমোয়। আজ বুধবার, বেলা প্রায় 1:30 বাজে। দোকানে বসে মঞ্জু সবে কৌটোটা খুলে টিফিন খেতে শুরু করেছে, অমনি টেবিলে রাখা কালো রঙের হাতফোনটা ঝনঝন করে বেজে উঠল। অচেনা একটা ল্যান্ডলাইনের নম্বর ফুটে উঠল। 7-5 ভেবে মঞ্জু কি করবে না ভেবে বাঁ হাতে ফোনটা নিয়েই নিল। মন্ত্রীমশাইয়ের সেক্রেটারি আজ বেলা 3টের সময় মঞ্জুকে মন্ত্রীমশাইয়ের সঙ্গে দেখা করতে বলছে। প্রথমটা একটু হতচকিত হলেও মঞ্জু সময়ে যাবে বলেই তাকে জানিয়ে দিল। ফোনটা ছেড়ে মঞ্জু ভাবার চেষ্টা করলো যে তাকে হঠাৎ অফিসে ডাকার কারণটা কি হতে পারে। সে কিছু বুঝতেও পারল না। নিজের অজান্তেই সে রমাকে ফোন করে বসলো। রমা শুনে কিঞ্চিত উষ্মা প্রকাশ করলো। বলল, তখনই বলেছিলাম বেশি মন্ত্রী হতে যেও না। একেই বলে খাচ্ছিল তাঁতি তাঁত বুনে আর কাল হলো তাঁতির হেলে গরু কিনে। এবারে বোঝো। মঞ্জু বলল, তুমি কিন্তু শিগগিরই চলে এসো, দুজনে আমরা একসঙ্গেই যাব। ফোন রেখে খাওয়া শেষ করে মঞ্জু গোছগাছ করে তৈরি হতে থাকলো। একটু হাতে সময় নিয়ে বেরোনোই ভালো। দিনের দিন তেলের দাম বাড়লে কি হয়, রাস্তায় গাড়ির তো আর অন্ত নেই। সারা দিনই ট্রাফিক জ্যাম। এত লোক, এত 2 আর 4 চাকার গাড়ি, বাস, অটো, টোটো, কোথায় যে এত লোক চলেছে কে জানে। এদিকে সবাই বলছে পকেটে নাকি পয়সা নেই। আরে বাবা, নেই যদি তো এত গাড়ির ডিজেল পেট্রোল কেনার পয়সা তোদের আসছে কোথা থেকে? আসলে এদেশের লোকেদের নাকে কাঁদা একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। কাজের থেকে বাজে খরচে বেশি টাকা বেরোয়। রমার 2 চাকার পেছনের সিটে বসে মন্ত্রীর অফিসে পৌঁছতে মঞ্জুর প্রায় 15 মিনিট দেরি হয়ে গেল। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না যদিও। ক্যাঁক করে বেল বাজতেই ঘরের বাইরে বসা বছর 30-এর সেক্রেটারি মেয়েটি ডেস্কটপে টাইপ করতে করতেই উঠে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। বেরিয়ে এসে বলল, আপনাকে উনি ডাকছেন, যান। এর আগে অবশ্য রমা বা মঞ্জু কেবি মন্ত্রীর অফিসের ঘরে কোনোদিনও ঢোকেনি, কারণ প্রয়োজন পড়েনি। ভেতরে ঢুকে দেখা গেল মন্ত্রীমশাই খুব গম্ভীর হয়ে সামনে বসা দুজন লোকের সঙ্গে কোনো একটা বিষয়ে গভীর আলোচনায় ব্যস্ত। ওদের দুজনকে হাতের ইশারায় বসতে বলে তিনি ক্যাঁক ক্যাঁক করে দুবার বেল বাজাতেই একজন গোবাছাড়া ধরনের লোক এসে সামনে দাঁড়িয়ে হাত কচলাতে শুরু করলো। সবাইকে চা দাও বলে মন্ত্রীমশাই আবার আলোচনায় ফিরে গেলেন। মঞ্জু ভাবল যে এতই যখন কথা, তখন আমাদেরকে এক্ষুনি ভেতরে ঢাকার কি দরকার ছিল। মঞ্জু এই সুযোগে মন্ত্রীকে আর চোখে পর্যবেক্ষণ করতে লাগলো। মন্ত্রীর বয়স 50-এর মাঝামাঝি হবে। অনিয়মিত জীবনযাত্রা ও ভোগসুখের ছাপ চেহারায় স্পষ্ট। গায়ে আকাশি নীল রঙের ফাইন আদ্দির লম্বা ঝুল পাঞ্জাবি আর নিচে সাদা চোস্তা, পায়ে স্নিকার।
হাতে ৮ আঙুলে ৮টা নানা রঙের দামি পাথর বসানো সোনার আংটি। বৈদুর্যমণি বাদে সব পাথরই শোভা পাচ্ছে ৮ আঙুলে। গলায় পরা সোনার চেনটা বুকের বোতাম খোলা পাঞ্জাবির ভেতরে লোমশ ছাতিতে স্বমহিমায় বেশ চকচক করছে। এক হাতে সোনালি ব্র্যান্ডের দামি এক নজরকাড়া সুইস ঘড়ি, আর এক হাতে জড়ানো মোটা লাল হলুদ সুতোর একগুচ্ছ বিপত্তারিণীর তাগার ওপরে বাঁধা সোনার চওড়া রিস্টব্যান্ড। চোখে সোনালি ফ্রেমের নীল কাঁচের শৌখিন চশমা। বাঁ হাতের কোড়ে আঙুলে একটা ব্যান্ডেড জড়ানো, মনে হয় নখকুনি হয়েছে। সবাইকে চুপ করিয়ে একাই কথা বলার প্রবণতা স্পষ্ট। সামান্য কথাবার্তায় যা বোঝা গেল যে এই দুজন লোক কোনো বড় পুজো কমিটির হোমড়া চোমড়া হবে, কোনো একটা গাড্ডায় পড়ে মন্ত্রীর কাছে অনুকম্পা চাইতে এসেছে। এদিকে সেই গোবেচারা লোকটা চায়ের ট্রেতে কাপ সাজিয়ে, কেটলিতে চা আর প্লেটে থিন অ্যারারুট বিস্কুট সাজিয়ে ঘরে ঢুকে পড়েছে। মন্ত্রীমশাই এবার মঞ্জুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সঙ্গে এটিকে? ইনি মঞ্জুর স্বামী শুনে মন্ত্রীমশাই একটু ভ্রুকুটি করে তার পরের প্রশ্নটি করল, তা ভায়া কি করা হয়? মঞ্জু কিন্তু কিন্তু করে আর চোখে একবার রমার দিকে তাকিয়ে বলল, আগে ওই ব্যবসার মালিক তো উনি। আসলে এটা আমার শ্বশুরের ব্যবসা, ভালোবেসে ওনাকে দিয়ে গেছে কিনা, আমি এইসবে ব্যবসায় এসেছি মাত্র। মন্ত্রী বলল, তা বেশ তা বেশ, তবে সেদিন আপনার অনুষ্ঠানে ওনাকে দেখলাম না কেন? আমি তো ভাবলাম আপনিই মালকিন। এই বলে মন্ত্রীমশাই এক দৃশ্যে রমার দিকে কেমন একটা সন্দেহ ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। কারোর কিছু বোঝার আগেই মঞ্জু বলে উঠল, আসলে কোভিডে ব্যবসায় মন্দা চলছে, তাই ও উবের বাইকে নাম লিখিয়েছে আর কি। মন্ত্রী একটা লম্বা বলে ব্যঙ্গোক্তি করল। তাহলে এখন ডে অ্যান্ড নাইট ম্যাচ চলছে, কি বলুন? তা বেশ তা বেশ, তা কেমন লাগছে বাইক ট্যাক্সি চালাতে? মন্ত্রীর শ্লেষাত্মক প্রশ্ন। রমা মন্দ নয় বলে একটু মিষ্টি হাসল, যদিও তার অন্তরঙ্গ জ্বলে যাচ্ছে। মন্ত্রীর ওপরে নয়, মঞ্জুর ওপরে তার বেশি পাকামি মেরে মন্ত্রীকে দোকানের সামনে ডেকে লোক দেখানো, আর আজ তাকে গাঁটছড়া বেঁধে সঙ্গে এখানে নিয়ে আসার জন্যে। এখন তার সাপে ছুঁচো গেলার অবস্থা। অগত্যা মন্ত্রীর খেসা শোনা ছাড়া এখন তো তার আর কিছু করার নেই, আর কিছু উপায়ও নেই। যাই হোক, যেই জন্যে আপনাদের ডাকা, এই বলে মন্ত্রী এবার আসল কথা এলো। চোখের ইশারায় সবাইকে চা নিতে বলে আর নিজের চায়ের কাপে সুলুথ করে একটা লম্বা চুমুক মেরে মন্ত্রী অন্য দুজনের দিকে উদাস ভঙ্গিতে তাকিয়ে মঞ্জুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই শুনুন না, এরা হচ্ছে জগদম্বা স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট ওর সেক্রেটারি। এরা আমার কাছে এসেছে, বুঝলেন না, একটা বিপদে পড়ে। তা বেশ তা বেশ, এদের পুজোটা মানে ওই অঞ্চলের, মানে ওই কেওখালির খুব নামকরা পুজো কিনা। এবারে ওদের প্যান্ডেল বানাচ্ছিল ওই কি যেন ডেকোরেটরের নাম, ওখানকার বনবিবি না মনোদেবী মেরাপওয়ালা। ওদের বলা হয়েছিল দিল্লির জামা মসজিদ বানাও, কিন্তু অর্ধেক প্যান্ডেল হবার পর ওদের কাজ দেখে মনে হচ্ছিল যে ওরা কালীঘাটের মন্দির বানিয়েছে। বকাঝকা করতে রাতারাতি সবটাই প্রায় খুলে ফেলেছে, কিন্তু হাত তুলে দিয়েছে এই বলে যে মসজিদ বানানোর মিস্ত্রি এখন ওদের কাছে নেই। ওদিকে মহালয়া আর মাত্র 1 সপ্তাহ তো দেরি নেই, জানো তো। ওরা বুঝতে পারছে না, বুঝতে পারছে না যে এত বছরের পুজোটা কি তাহলে এবছর বন্ধ হয়ে যাবে? প্যান্ডেল শিল্প সংক্রান্ত পর্বাকারে বর্ণিত কল্পনা কুয়াশার প্রচ্ছন্ন প্রলেপে ঢাকা ইতিহাস নির্ভর অপ্রিয় বাস্তব কাহিনীর পর্বে বিভক্ত উপন্যাসটা আগামী পর্বে শেষ হতে চলেছে। শেষ অবধি শুনে জানাবেন কেমন লাগছে বা কেমন লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট বক্সের সদ্ব্যবহার করে বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
ঠান্ডা পড়ছে তো। আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন। আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। আবার কোনো এক সপ্তাহান্তের আসরে দেখা হবে এই উপন্যাসের পরবর্তী দ্বাদশ তথা অন্তিম পর্ব নিয়ে নিচ্ছক গল্প চ্যানেলে। আজ তবে নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন, এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন, আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে mamaconsultants@gmail.com ইমেল করতে পারেন।